সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন এডুকেটরের পক্ষ থেকে। তো আজকে আমরা দেখব একাদশ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের মান বন্টন। কি থাকছে আমাদের এই ফার্স্ট পেপারে, কি নতুন আছে, কি পুরনো আছে মাধ্যমিক লেভেল থেকে, সেটা আমরা আজকে দেখব। তো দেখো, প্রথমে আছে আমাদের রিডিং টেস্ট 60 মার্কসের। ফার্স্ট প্যাসেজে আমাদের অ্যান্সার টু দ্য কোশ্চেন 1, যেখানে এ এবং বি দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এ নম্বরে আছে মাল্টিপল চয়েস, যেখানে আছে 5 মার্ক। বি নম্বরে আছে শর্ট কোশ্চেন, যেখানে আছে 10 মার্ক। একটা পাস করে 5টা প্রশ্নের মান 10। এখন এই 10 মার্কের প্রশ্ন করার ক্ষেত্রে তুমি হুবহু বই দিয়ে সবসময় উত্তর পাবে না। এখানে তোমাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে নিজের সৃজনশীল জ্ঞানকে এবং ফ্রি হ্যান্ড এবিলিটিকে। যদি ফ্রি হ্যান্ড এবিলিটির জন্য এবিলিটিতে দক্ষ না হও, এইখানে তুমি 100% মার্ক গেইন করার ক্ষেত্রে একটু ঝামেলা করতে পারো। 2 নম্বরে আমাদের আছে ফ্লো চার্ট। 1 নম্বরের ফার্স্ট প্যাসেজ 1 নম্বরের শেষ। 2 নম্বরে আমাদের আরেকটা প্যাসেজ আছে, যেখানে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার থাকবে। ইনফরমেশন ট্রান্সফারটা খুবই কম আসে, কয়েকটা আসে না বলেই চলে। এই জন্য তোমাকে বেশি করে জানতে হবে ফ্লো চার্ট লেখার নিয়ম। এবং ফ্লো চার্ট কিন্তু তোমাদের মাধ্যমিক পর্যায়ে ছিল না। ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে যে কাজটা খেয়াল করতে হবে, যে বিষয়টা খেয়াল করতে হবে, কোন বিষয়ের উপরে আমাকে ফ্লো চার্ট লিখতে হবে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ 6টা বক্স আছে। প্রথম বক্সে একটা নমুনা উত্তর দেওয়া থাকবে। যে নমুনার উত্তরটা দেওয়ার কারণ হচ্ছে তুমি এই উত্তরটাকে অনুসরণ করবে। এই উত্তরটা যদি জিরান দিয়ে হয়, তুমি বাকি উত্তরগুলো জিরান দিয়ে লাগবে। উত্তরটা যদি ইনফিনিটিভ হয়, বাকি উত্তরগুলো তুমি ইনফিনিটিভ দিয়ে লাগবে। উত্তরটা যদি নাউন হয়, বাকি উত্তরগুলো তুমি নাউন দিয়ে অ্যান্সার করবে। তবে হ্যাঁ, অবশ্যই এই ফ্লো চার্টে সেন্টেন্স হতে পারবে না। একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে, সেই পরিপূর্ণ সেন্টেন্স এখানে হতে পারবে না, কারণ ওর নাম হচ্ছে ফ্লো চার্ট, অর্থাৎ তালিকা। ফ্লো ধারাবাহিকতা, এবং এই ধারাবাহিকতাকে তোমাকে বজায় রাখতে হবে। যেই ইনফরমেশনটা এখানে দেওয়া থাকবে, সেই ইনফরমেশনের পরবর্তী ইনফরমেশনগুলো তোমাকে কালেক্ট করতে হবে। এরপরে আমাদের 3 নম্বরে আছে সামারি। সামারিটা একটা প্যাসেজ কিংবা একটা কবিতা আসতে পারে, যেটা বই থেকে। যদি সামারির ক্ষেত্রে যদি প্যাসেজ আসে, তোমাকে রেশিও হচ্ছে 3:1, 3 ভাগের 1 ভাগ। এই কায়দায়, এই আকৃতিতে তোমাকে লিখতে হবে। এবং অবশ্যই সামারির ক্ষেত্রে সম্পূর্ণ নিজের জ্ঞান দিয়ে লিখতে হবে। প্যাসেজটা পড়ে তুমি কি বুঝতে পারছো, এবং এই প্যাসেজটা সারসংক্ষেপ। যদি কবিতা আসে, কবিতার ক্ষেত্রে কিন্তু আমরা সার অংশ লিখি না, আমরা সেটাকে বলি সারমর্ম। আমরা সারমর্ম দ্বারা কি বোঝানো হয়েছে, যে এই কবিতাটার দ্বারা কবি কি বুঝিয়েছেন, কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, এর মূল বক্তব্যটা কি। এবং সেটা কিন্তু তোমাকে লিখতে হবে নিজের ভাষায়। এখানে কোনো আদার কোনো চিন্তা করার সুযোগ নেই আসলে, যে এখান থেকে একটু লেখো, এখান থেকে একটু লেখো। আমরা দেখি অনেক স্টুডেন্টরা বলে যে স্যার প্রথম থেকে দিলেন, মাঝখান থেকে দিলেন, শেষের থেকে একটু দিলেই তো হয়ে গেল। আসলে এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম না, এবং এখানে কোনো মার্ক দেওয়া হবে না। অবাঞ্ছিত উত্তরের জন্য কোনো মার্ক তুমি পাবে না। এরপরে আমাদের আছে উইথ ক্লু। 10টা বক্সে 12টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে তুমি যে কোনো 10টা নিবে, এবং যদি কোনো গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হয়, তুমি সেই চেঞ্জ করার সুযোগ পাবে। অবশ্যই সেখানে ওয়ার্ডগুলোর অর্থ বুঝতে হবে, সেন্টেন্সটাকে বুঝতে হবে। 5 নম্বরে আছে আমাদের উইদাউট ক্লু। উইদাউট ক্লুর ক্ষেত্রে কোনো ক্লু দেওয়া থাকবে না। অর্থ অনুসারে তুমি যে কোনো শব্দ বসাতে পারবে অ্যাপ্রোপ্রিয়েটলি। এরপরে আছে আমাদের রিয়ারেন্স 6 নম্বরে। রিয়ারেন্সের ক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, যদি শুধু বলে থাকে যে শুধু সেট দেম ইন এ কোহেরেন্ট অর্ডার, তুমি শুধুমাত্র ধারাবাহিকভাবে অ্যালফাবেটগুলোকে বসাবে। আর যদি শেষে এটা বলা থাকে যে মেক এ কন্টিনিউয়াস প্যারাগ্রাফ উইথ দেম, তাহলে তুমি তোমার উত্তরের সেই ধারাবাহিকতা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। এই হচ্ছে আমাদের 60 মার্কসের রিডিং টেস্ট। এরপর হচ্ছে আমাদের রাইটিং টেস্ট। রাইটিং টেস্টে আছে প্যারাগ্রাফ। তোমরা আগেই দেখেছো, অ্যান্সারিং কোশ্চেনের উপরে প্যারাগ্রাফ থাকে, যা স্বাভাবিক যে গতানুগতিক প্যারাগ্রাফ, সেই গতানুগতিক প্যারাগ্রাফ থাকবে। 8 নম্বরে আছে আমাদের কমপ্লিটিং স্টোরি। খুব বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে কমপ্লিটিং স্টোরি ইমাজিনেটিভ স্টোরি আসে। অতএব ইমাজিনেটিভ স্টোরি লেখার ক্ষেত্রে তোমার যদি ইমাজিনেশনের কোনো পাওয়ার না থাকে, ইমাজিনেটিং পাওয়ার না থাকে, ফ্রি হ্যান্ড এবিলিটি না থাকে, তাহলে তুমি এত আসলে এটা উত্তর করতে পারবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, বাসায় ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ এর পরবর্তী সময় আমি ফ্রি হ্যান্ডের কিছু টেকনিক অবশ্যই দেখাবো, যাতে তোমাদের ফ্রি হ্যান্ড এবিলিটি বাড়ানোর ক্ষেত্রে সহজ হয়। তো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তোমাকে টাইটেল দিতে হবে। তুমি কিভাবে স্টোরিটাকে সাজাবে সেটাকে চিন্তা করে তারপরে বাকি অংশ লিখতে হবে।
9 নম্বরে আছে আমাদের ইনফর্মাল লেটার অথবা ইমেইল। ইনফর্মাল লেটার যদি তোমার আসে পরীক্ষায়, অবশ্যই লেটারের ক্ষেত্রে তোমাকে খাম লিখতে হবে, স্টাম্প দিতে হবে। ইমেইলের ক্ষেত্রে কখনো স্টাম্প দেওয়ার প্রয়োজন নাই, দেওয়া যাবে না। 10 নম্বরে আছে অ্যানালাইজিং ম্যাপ, গ্রাফ কিংবা চার্ট। একটা ম্যাপ দেওয়া থাকতে পারে, একটা চার্ট, গ্রাফ চার্ট দেওয়া থাকতে পারে, গ্রাফ দেওয়া বা একটা পাই চার্ট দেওয়া থাকতে পারে, সেটাকে তোমাকে বর্ণনা করতে হবে। তুমি যদি এটাকে মুখস্থ না করে নিজে ডেসক্রাইব করার এবিলিটি অর্জন করতে পারো, নিজে বুঝে লিখতে পারো, সেন্টেন্স তৈরি করতে পারো, সুন্দর ভাষা শৈলী ব্যবহার করতে পারো, তাহলে এই উত্তরটা তোমার জন্য করা সহজ হবে এবং এখানে তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এরপরে 11 নম্বরে আমাদের আছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট পোয়েম অর স্টোরি। বেশিরভাগ ক্ষেত্রে এখানে স্টোরি আসে না, কবিতা আসে, এবং এই কবিতাটা আনসিন আসবে। যদি সিন আসতে পারে, টিচারের উপর ডিপেন্ড করে, তবে আনসিনও আসতে পারে। এবং এখানে একটা ব্যাপার আছে, এখানে তোমার লেখা কবিতা আসলে বেশিরভাগ ক্ষেত্রে বা গল্প আসলে এখানে লেখা থাকবে ব্র্যাকেটে নট মোর দ্যান 50 ওয়ার্ডস। তুমি 50টা ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবে না। তার মানে একটা বিষয় খুবই ক্লিয়ার যে এই কবিতা বা গল্পটার মূল বিষয়টা কি চেয়েছে, মূল বিষয়টা কি বোঝানো হয়েছে, মূল মেসেজটা কি দেওয়া হয়েছে, সেইটি তোমার এখানে লিখতে হবে। এই হচ্ছে আমাদের রাইটিং টেস্ট, এবং রাইটিং টেস্টের জন্য মার্ক হচ্ছে 40। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় আমার মনে হয় বুঝতে পেরেছো যে এখানে আসলে খুব একটা মুখস্থ করার খুব বেশি বিষয় নেই। আর যদি মুখস্থ করো তাহলে অনেক কিছু মুখস্থ করতে হবে। এই জন্য আমার উপদেশ হচ্ছে তোমাদের প্রতি, রাইট ফ্রম দ্য বিগিনিং তোমাদের চেষ্টা করতে হবে নিজেকে ফ্রি হ্যান্ড লেখা যোগ্য করে তোলা। এবং সেই ফ্রি হ্যান্ড লেখার যোগ্য করে তোলার ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে তোমার আগ্রহ। প্রতিদিন কিছু কিছু ট্রান্সলেট করো, প্রতিদিন কিছু কিছু শব্দ তৈরি করো। আর যদি শব্দ তৈরি করার ক্ষেত্রে কখনো কোনো বাধার সম্মুখীন হও, কোনো শব্দের ইংরেজি না বোঝো, গ্রামাটিক্যালি সমস্যা না বোঝো, আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের নক দাও, কোনো সমস্যা নেই। আমি সবসময় আপনাদের সাথে আছি। আজকে আর বেশি কিছু বলবো না, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইংলিশ সেকেন্ড পেপারের মান বন্টন এবং উত্তর করার নিয়মগুলো বলে দেবো। আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ সকলকে। আসসালাম।